এইচএসসি 26 ব্যাচ তোমাদের সবারই প্রায় পরীক্ষা শেষ। এখন তোমাদের অ্যাডমিশন নিয়ে চিন্তা। যারা রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা দাও, আজকের ক্লাসটা মূলত তাদের জন্য। রাজশাহী ইউনিভার্সিটিতে যারা পরীক্ষা দিবা আগে থেকে, অর্থাৎ কোচিং সেন্টারে কিন্তু ক্লাস এখনও সবগুলোতে শুরু হয়নি, আগে থেকেই তুমি কি কি টপিক পড়া শুরু করতে পারো, আজকের ক্লাসটা থাকবে তার উপরে। এর জন্য আমরা মূলত কোশ্চেন যে বিগত বছরে এসেছে সেটা কিন্তু অ্যানালাইসিস করে দেখব কোন কোন টপিক থেকে আসে। তাহলে তুমি বুঝতে পারবে যে কোচিংয়ে ভর্তি হওয়ার আগে বা পড়াশোনা শুরু করার আগেই অন্য জায়গায় তুমি নিজে বাসায় বসে কোন কোন টপিকগুলো ইংলিশ থেকে একটু নিজে চোখ বুলাতে পারবে। আমরা সেই বিষয়টা আজকে দেখব এই ক্লাসে। তাহলে আমরা সলভ করব এটার জন্য কোন কোন সেশনের প্রশ্ন। এটা হচ্ছে 25-26 সেশনের, অর্থাৎ তোমাদের যারা ইমিডিয়েট যে সিনিয়র যারা ছিল তাদের এই প্রশ্নটা। তাহলে মোটামুটি খাতা কলম নিয়ে বসে যাও, আমরা একটা একটা করে টপিক বলবো, তুমি সেই টপিকগুলো একটু খাতায় নোট করে নেওয়ার চেষ্টা করবে। আজকের ক্লাসে আমাদের মূল মানে ফোকাসটা থাকবে প্রশ্ন সমাধানের উপর নয়, বরং আমরা মূল ফোকাসটা রাখবো হচ্ছে ওই কোশ্চেনটা কোন জায়গা থেকে এসেছে এইটার উপরে। তাহলে চলো শুরু করি। 1 নাম্বার প্রশ্ন দেখো। প্রথম জিনিসটা যেটা তোমার মাথায় রাখতে হবে, রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন কিন্তু প্রথম যে 5টা প্রশ্ন থাকবে বা 4টা প্রশ্ন, এইটা থাকে কম্প্রিহেনশন থেকে, এটা অন্য কোনো টপিক না। তাহলে প্রথম যে বিষয়টা খাতায় লিখবে সেটা হচ্ছে কম্প্রিহেনশন বা প্যাসেজ। কম্প্রিহেনশন বা তোমরা অনেকে বলো প্যাসেজ থেকে আসা প্রশ্ন। এই প্রশ্ন আমাদের আজকে সলভ করার দরকার নেই, কারণ এই কয়েকটা ধরো বিগত বছরের, এটা আর কখনো রিপিট হবে না, তাই এটা সলভ করার কোনো প্রয়োজন নেই। 1 থেকে 4 নাম্বার, তাহলে প্রথমে 1 থেকে 4 নাম্বার 4টা প্রশ্ন কোন জায়গা থেকে আসবে, কম্প্রিহেনশন থেকে। রাজশাহী ইউনিভার্সিটিতে এই 4টা মার্ক একদম ফিক্সড থাকবে, অর্থাৎ তুমি কতটা রিডিং স্কিল আছে তোমার এইটা ওনারা পরীক্ষা করবে। তাহলে 1 2 3 4 এই 4টা বাদ দিয়ে আমরা এই জায়গাটা থেকে শুরু করব। ওকে, দেখো তাহলে 5 নাম্বার থেকে শুরু করছি, কোন কোন জায়গায় আসছে আমরা সেটাও লিখে দেব। সেন্টেন্সটা দেখি, হিউম্যান রাইটস আর লিটারেলি দ্য রাইটস দ্যাট ওয়ান হ্যাজ সিম্পলি বিকজ ওয়ান ইজ আ হিউম্যান বিং। এইটা দেখো বলছে এটা কিসের এক্সাম্পল, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড না কন্ডিশনাল সেন্টেন্স এটার। তাহলে মূল জিনিসটা যেটা সেটা হচ্ছে এই প্রশ্নটা এসেছে সেন্টেন্স থেকে, অর্থাৎ রাজশাহী ইউনিভার্সিটিতে সেন্টেন্স থেকে তোমাকে কি দিবে, প্রশ্ন দিবে। এখন দেখি এটা কোন সেন্টেন্স। আমরা জানি যদি ফাইনাইট ভার্ব 2টা থাকে এবং মাঝে যদি একটা কানেক্টর বা কনজাংশন থাকে, তাহলে সেটা কি হয়, সেটা হয় হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে দেখি অবশ্যই একটা আর একটার উপরে ডিপেন্ডেন্ট হতে হবে, তাহলে কমপ্লেক্স, নয়তো কিন্তু আবার কম্পাউন্ড হয়ে যাবে। হিউম্যান রাইটস আর লিটারেলি দ্য রাইটস দ্যাট অন হ্যাজ সিম্পলি বিকজ অন ইজ আ হিউম্যান বিং। তাহলে দেখো কানেক্টরটা তুমি খেয়াল করলেই বুঝতে পারবে যে এখানে কিন্তু একটা অংশ আর একটা অংশের উপর কি নির্ভর করে আছে, তার কারণে এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। যদি এখানে অ্যান্ড অথবা অর দিয়ে বাক্যটা করা হতো তাহলে কিন্তু ভার্বের ফর্মেও চেঞ্জ আসতো এবং সেটা হয়ে যাবে কি বাক্য, সেটা হয়ে যেত কমপ্লেক্স বাক্য বা কম্পাউন্ড বাক্য বা কম্পাউন্ড সেন্টেন্স। আর যদি এই ফাইনাইট ভার্ব আমরা কয়টা পেয়েছি, 2টা, এই ফাইনাইট ভার্ব যদি একটা হয়ে যেত তাহলে কিন্তু সেটা হতো সিম্পল সেন্টেন্স। তাহলে সেন্টেন্স থেকে 6 দেখো, দ্য পোয়েম শেলি শি ওয়াক্স ইন বিউটি ইজ কম্পোজড বাই। তাহলে শি ওয়াক্স ইন বিউটি এই কবিতাটি কে লিখেছে, এটা কিন্তু তোমাদের বোর্ড বইয়ের প্রশ্ন। তাহলে কি বলতে পারি আমরা, ইএফটি বা ইংলিশ ফর টুডে বই থেকে সরাসরি এসেছে কিন্তু এই প্রশ্ন। তাহলে রাজশাহী ইউনিভার্সিটিতে তোমার ফার্স্ট পেপার বই থেকে প্রশ্ন হবে। এই কবিতাটা লিখেছে লর্ড বাইরন। এরপরে দেখো, গডই ইজ ক্লোজেস্ট ইন মিনিং টু ড্যাশ। তাহলে এই গডই শব্দটা কোন শব্দের সাথে সিনোনিমাস বা কোন শব্দের সাথে একদম কাছাকাছি। তাহলে এই শব্দটা এসেছে কোন জায়গা থেকে, ভোক্যাবস পার্ট থেকে, অর্থাৎ ভোক্যাবুলারি কিন্তু তোমাকে অনেক ভালো করে পড়তে হবে এর জন্য। তাহলে গডি শব্দের অর্থ কি, গডি শব্দের অর্থ হচ্ছে জাঁকজমকপূর্ণ বা অনেক চাকচিক্যময়, আড়ম্বরপূর্ণ। এরকম আর একটা শব্দ কি, ফ্লাশি। এই ফ্লাশি অর্থ একদম জল জল করছে বা চকচক করছে, অনেক আড়ম্বরপূর্ণ এরকম জিনিস বোঝায়। এরপরে দেখো 8 নাম্বার, বাই দ্য টাইম দ্য সেমিনার ড্যাশ মোস্ট অফ দ্য পার্টিসিপেন্টস হ্যাড অলরেডি লেফট। তারপরে ভার্বের বিভিন্ন ফর্ম দেওয়া আছে। আমরা জানি ভার্বের এরকম ফর্ম কোথায় থাকে, সেটা থাকে আমাদের রাইট ফর্ম অফ ভার্বে, অর্থাৎ আরএফভি সংক্ষেপে লিখলাম, তোমরা লিখবা রাইট ফর্ম অফ ভার্ব থেকেও রাজশাহী ইউনিভার্সিটিতে প্রশ্ন হচ্ছে। এইটা বোঝার উপায় দেখো, বাই দ্য টাইমের একটা রুল আছে তোমাদের রাইট ফর্ম অফ ভার্বে। বাই দ্য রুল টাইম থাকলে কি হয়, একটা অংশে হবে হচ্ছে পাস্ট ইনডিফিনিট, একটা অংশে কি হবে ইনডিফিনিট হবে, আর একটা অংশে কি হবে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। তাহলে
বাই দ্য টাইমের নিয়ম কি, একটা অংশে থাকবে পাস্ট ইনডিফিনিট আর একটা অংশ থাকবে হচ্ছে পাস্ট পারফেক্ট। তাহলে এই যদি নিয়ম হয় তাহলে আমাদের দেখো পরের অংশটাতে কিন্তু আমাদের হ্যাড প্লাস ভার্বের V3 অর্থাৎ পাস্ট পারফেক্ট কিন্তু দেওয়া আছে। তাহলে আগের অংশটা কি হবে, শুধু পাস্ট ইনডিফিনিট। দেখো এখানে এটা এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট না, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, এইটা প্রেজেন্ট পারফেক্ট, এইটা দেখো এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে একমাত্র অ্যান্সার হচ্ছে কোনটা আমাদের, এই যে এটা ইনডেড, এইটাই হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিট। তাহলে বাই দ্য টাইম দ্য সেমিনার ইনডেড মোস্ট অফ দ্য পার্টিসিপেন্ট হ্যাড অলরেডি লেফট। ওকে, এরপরে যাব 9 নাম্বার। দেখো এই শব্দটাও ভোক্যাবস থেকে এসেছে, ভোক্যাবসের পার্ট থেকে। তাহলে অ্যাকোস্টিক এটা কিসের পড়াশোনা, অর্থাৎ এই অ্যাকোস্টিক সাবজেক্টটাতে আসলে কি নিয়ে পড়াশোনা করা হয়। তোমরা যারা গিটার বাজাও বা গান টান একটু বেশি শোনো, এই বিষয় নিয়ে একটু জানো, তারা কিন্তু ভালো করে বুঝতে পারবা। এটা মূলত হচ্ছে প্রপার্টিস অফ সাউন্ড, অর্থাৎ সাউন্ডের প্রপার্টিস নিয়ে পড়াশোনা। বিশেষ করে যারা গিটার বাজাবা এই শব্দের সাথে কিন্তু তাদের অনেকেরই পরিচিতি আছে, যে অ্যাকোস্টিক গিটারের সাথে অনেকটা শব্দটা মনে রাখার চেষ্টা করো গিটারের সাথে মিলিয়ে। তারপরে দেখো এই শব্দটাও এসেছে হচ্ছে ভোক্যাবুলারি বা ভোক্যাবস পার্ট থেকে। তাহলে ভোক্যাবস পার্ট কিন্তু রাজশাহী ইউনিভার্সিটির জন্য অনেক গুরুত্বপূর্ণ। অলরেডি আমাদের কয়টা এসেছে, 3টা। তাহলে ভোক্যাবস কিন্তু না পড়ে রাজশাহী ইউনিভার্সিটিতে যাওয়া যাবে না। দেখো পার্নিশাস শব্দের অর্থ জানতে চাওয়া হচ্ছে। পার্নিশাস শব্দের অর্থ কি, ক্ষতিকর বা হার্মফুল। এরপরে যাব দেখো 11 নম্বরে দ্য অ্যাডজেক্টিভ অফ শ। তাহলে এই অংশটা কোন জায়গা থেকে এসেছে, এইটা এসেছে আমাদের হচ্ছে পার্ট অফ স্পিচ থেকে, পার্ট অফ স্পিচ থেকে, বা তুমি আরও যদি স্পেসিফিকভাবে বলো তাহলে অ্যাডজেক্টিভ থেকে এই প্রশ্নটা এসেছে। শ শব্দের অর্থ কুজ। তোমরা অনেকেই কুজওয়ালা মানুষকে দেখেছো, পিঠে কিন্তু কুজ হয়, ওই কুজের অ্যাডজেক্টিভ জানতে চাওয়া হচ্ছে। এটা হচ্ছে শ থেকে হয় সাভিয়ান। ওকে, এরপরে দেখো 12 নাম্বার, অনেক বড় প্রশ্ন, কোন জায়গা থেকে এসেছে দেখি। চুজ দ্য অপশন দ্যাট বেস্ট কম্বাইন্স দ্য গিভেন সেন্টেন্সেস। তাহলে এই বড় সেন্টেন্সটাকে এক শব্দে প্রকাশ করে কোন সেন্টেন্স, এটা খুঁজে বের করতে বলা হচ্ছে। তাহলে এটাও এসেছে সেন্টেন্সে। আমাদের কোর্সের প্রথম ক্লাসটাই থাকে এই সেন্টেন্সের ওপরে, অর্থাৎ সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, কিভাবে একাধিক তুমি সেন্টেন্সটাকে এক শব্দে নিয়ে আসবে, সরি এক বাক্যে নিয়ে আসবা, বা তুমি একটা বাক্য ভেঙে কমপ্লেক্স কিভাবে করবা, কম্পাউন্ড করবা, বা সিম্পল থেকে কিভাবে কম্পাউন্ডে নিবা, কম্পাউন্ড থেকে কমপ্লেক্সে, এই জিনিসগুলো আমাদের প্রথম ক্লাসে শেখানো হয়। তাহলে দেখো প্রথম একদম শুরু থেকে দেখি। হি সাবমিটেড হিজ রেজিগনেশন, হি ডিড দিস অন ফ্রাইডে, হিজ ম্যানেজার ওয়াজ সারপ্রাইজড। তাহলে এই 3টা শব্দকে আমাদের বা বাক্যকে কিসে করতে হবে, এক বাক্যে নিয়ে আসতে হবে। এখন দেখো এটার অ্যান্সার হবে আমাদের এই যে এইটা, অন ফ্রাইডে হি সাবমিটেড হিজ রেজিগনেশন সারপ্রাইজিং হিজ ম্যানেজার। এখানে বলছে দেখো বেস্ট কম্বাইন্স দ্য গিভেন সেন্টেন্স। কম্বাইন্স বলতে বোঝাচ্ছে যে সিম্পল সেন্টেন্স চাচ্ছে তোমাকে। আমি সিম্পল সেন্টেন্স ধরার আর একটা উপায় বলে দিই। কি দেখবা যে সিম্পল সেন্টেন্সে ফাইনাইট ভার্ব থাকবে একটা, ফাইনাইট ভার্ব থাকবে কয়টা, একটা। এটা হচ্ছে সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে, সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে ফাইনাইট ভার্ব থাকবে একটা, এবং সিকোয়েন্সটাও মেনটেন করবে। এখানে দেখো আমরা বাকি অপশনগুলো এক নজরে দেখে নিই কেন ভুল। হি সাবমিটেড হিজ রেজিগনেশন অন ফ্রাইডে, এইটুক ঠিক ছিল, বাট সারপ্রাইজড হিজ ম্যানেজার হবে না, সারপ্রাইজিং হিজ ম্যানেজার। এখানে হচ্ছে তোমাকে পার্টিসিপল নিয়ে আসতে হবে। এখানে সারপ্রাইজড হয়ে গেছে অ্যাডজেক্টিভ, যে সে হচ্ছে অভিভূত হয়ে গেছে, বাট বিষয়টা এরকম না। এরপরে বি দেখো, হিজ ম্যানেজার ওয়াজ সারপ্রাইজড বাই হিজ রেজিগনেশন সাবমিটিং অন ফ্রাইডে, এখানে সাবমিটিং এর কারণে ভুল। এরপরে সি দেখো, সাবমিটিং হিজ রেজিগনেশন অন ফ্রাইডে হিজ ম্যানেজার ওয়াজ সারপ্রাইজড। তাহলে এই জিনিসটা সি নাম্বারেরটা তুমি কোন জায়গায় পাবা, এই নিয়মটা এসেছে হচ্ছে ড্যাংলিং মডিফায়ার থেকে। তুমি যদি ড্যাংলিং মডিফায়ার পড়ে থাকো তাহলে বুঝবা প্রথম অংশে কমার পূর্বের অংশে যে সাবজেক্ট মিসিং থাকে, কমার পরপরই সেই সাবজেক্ট বসে, বা কমার আগে যে ব্যক্তি কাজটা করেছে কমার পরপরই ওই ব্যক্তি বা ওই সাবজেক্টই বসে। এখানে দেখো সাবমিটিং হিজ রেজিগনেশন অন ফ্রাইডে, এখন দেখো ম্যানেজার সাবমিট করেছে নাকি ওই ব্যক্তি, এই যেখানে এই হি সাবমিট করেছে কিন্তু ম্যানেজারের কাছে সাবমিট করেছে, ম্যানেজার কিন্তু সাবমিট করেনি। তাহলে এখানে হওয়ার কথা ছিল সাবমিটিং হিজ রেজিগনেশন অন ফ্রাইডে তারপরে বাকি অংশ হতো, তার কারণে এটা ভুল। আমাদের মূল সেন্টেন্সটা হচ্ছে এটা,
ওয়ান ফ্রাইডে হি সাবমিটেড হিজ রেজিগনেশন সারপ্রাইজিং হিজ ম্যানেজার। ওকে, এরপরে দেখো 13 নাম্বার, হু ইজ দ্য অথর অফ ওরিয়েন্টালিজম। তাহলে এইটা এসেছে লিটারেচার পার্ট থেকে, এটা এসেছে লিটারেচার পার্ট থেকে, অর্থাৎ বিভিন্ন সাহিত্যিকের বই, সাহিত্যিকের জন্ম, দেশ, এই সম্পর্কে তোমাকে পড়তে হবে রাজশাহী ইউনিভার্সিটির জন্য ওই অংশ থেকে। তাহলে ওরিয়েন্টালিজম এইটা হচ্ছে এডওয়ার্ড সাইদের কিন্তু। এরপরে যাবো 14 নাম্বার, দেখো কাওয়ার্ডস ডাই ম্যানি টাইমস বিফোর দেয়ার ডেথস, দ্য ভ্যালিয়েন্ট নেভার টেস্ট অফ ডেথ বাট ওয়ান্স। তাহলে যারা কাপুরুষ তারা মৃত্যুর আগে, অর্থাৎ একদম সত্যি সত্যি যেটা মৃত্যু বলতে আমরা যেটা বুঝি শরীর থেকে দেহ থেকে প্রাণ বের হয়ে যাওয়া, ওই মৃত্যুর আগেই অনেকবার মারা যায়, কিন্তু যারা সাহসী তারা মাত্র মৃত্যুর স্বাদ কয়বার ভোগ করে? একবারই। এটা আসলে বলার চেষ্টা করা হচ্ছে যে যারা ভীতু তারা এই ভয়ের কারণেই আসলে জীবনে অনেকবার মারা যায়, কিন্তু মূল মৃত্যুটা তাদের অনেক পরে হয়, কিন্তু সাহসীরা কখনো ভয় পায় না, তাই তাদের মৃত্যু একবারই হয়। এটা কার উক্তি? উইলিয়াম শেক্সপিয়ারের। এটা কোন অংশ থেকে এসেছে? কোটেশন, অর্থাৎ বিখ্যাত ব্যক্তির কিছু কোটেশন তোমাকে পড়তে হবে। এরপরে দেখো 15 নাম্বার, ম্যাগনাম ওপাস এই শব্দটা দ্বারা কি বোঝায়? ম্যাগনাম ওপাস এই শব্দটা দ্বারা বোঝাই হচ্ছে কোনো একটা আর্টিস্টের সেরা কাজ, অর্থাৎ তুমি তোমার জীবনে ধরো 10টা আর্ট করেছো, 10টা আর্টই সুন্দর, কিন্তু এর মধ্যে একটা থাকে মাস্টারপিস। আমরা বলি না যে কাজটার জন্য ওই ব্যক্তি বিখ্যাত। লিওনার্দো দা ভিঞ্চি কোনটার জন্য বিখ্যাত? সবচেয়ে বেশি মোনালিসার জন্য বিখ্যাত। তাহলে মোনালিসা হচ্ছে ওনার ম্যাগনাম ওপাস, তাহলে দ্য বেস্ট আর্ট অফ অ্যান আর্টিস্ট। এটা তোমরা ইডিয়ামস অ্যান্ড ফ্রেজে পাবা, ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ এই জিনিসটা তোমাকে পড়তে হবে অ্যাডমিশনে। ওকে, এরপরে যাব 16 নম্বরে, দেখো দ্য নিউজ অ্যাবাউট দ্য বাজেট কাটস ড্যাশ নট গুড অ্যান্ড দ্য ডিপার্টমেন্ট উইল হ্যাভ টু অ্যাডজাস্ট ড্যাশ প্ল্যানস। তাহলে এই অংশটা পড়েই বুঝতে পারবা যে এটা মূলত একটা অংশ এসেছে হচ্ছে সেন্টেন্স থেকে, আর একটা অংশ এসেছে হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে। তাহলে মূল জিনিসটা হচ্ছে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এই অংশ থেকে অ্যাডমিশনে প্রচুর পরিমাণ প্রশ্ন হয়, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এইটা থেকে। এইটার প্রশ্ন দেখো, প্রথমে তোমাকে সাবজেক্ট আইডেন্টিফাই করতে হবে। তোমরা যারা তোমরা যেহেতু অ্যাডমিশনে নতুন, অনেকে এই বিষয়টা ধরতে পারবা না। তোমরা এই কার্ডসের এজ দেখে অনেকেই এটার অ্যান্সার অলরেডি আর মনে মনে ভেবে রেখেছো, বাট আসলে বিষয়টা এরকম না। আমাদের মূল সাবজেক্ট কিন্তু এখানে দ্য নিউজ। দ্য নিউজ হচ্ছে সাবজেক্ট, কিন্তু নিউজ গণনা করা যায় না, এটা হচ্ছে আনকাউন্টেবল। আনকাউন্টেবল হওয়ার কারণে এর সাথে সবসময় কি বসে? সিঙ্গুলার বসে। তাহলে প্রথমেই এই দুইটা বাদ, আমাদের ইজ নিয়ে কাজ করতে হবে। তাহলে দ্য নিউজ ইজ নট গুড, এইটা হচ্ছে আমাদের মূল বাক্য। কাটসটা না, এই যে দ্য নিউজ অ্যাবাউট দ্য বাজেট কাটস ইজ নট গুড, বাজেট ইজ নট গুড এটা বলতেছে না, বলা হচ্ছে দ্য নিউজ ইজ নট গুড, নিউজটা ভালো না। অ্যান্ড দ্য ডিপার্টমেন্ট উইল হ্যাভ টু অ্যাডজাস্ট ড্যাশ প্ল্যানস। এখন ডিপার্টমেন্ট একটা জিনিস, এবং নাউনের ক্ষেত্রে এই জায়গাটা তোমাকে পড়তে হবে। তুমি ওখানে দেখবা যে কোনো একটা ডিপার্টমেন্ট, জুরি বা অন্য যে কোনো জিনিস যদি একমত হয় তাহলে ওদের ক্ষেত্রে সিঙ্গুলার ব্যবহৃত হয়। আর যদি ওরা কোনো একটা মতামতে বিভক্ত হয়ে যায়, যে একক সিদ্ধান্ত নিতে পারছে না, তখন সেটা হয়ে যায় হচ্ছে বিভক্ত, তখন দেয়ার হতে পারতো। বাট ওরা কিন্তু নিজেদের একটা ওই প্ল্যানের কথাই বলছে। দেখো, অ্যান্ড দ্য ডিপার্টমেন্ট উইল হ্যাভ টু অ্যাডজাস্ট ইটস প্ল্যানস, অর্থাৎ ডিপার্টমেন্টটা যতগুলো প্ল্যান নিয়েছিল এখন সবগুলো অ্যাডজাস্ট করতে হবে, অর্থাৎ ওরা মোটামুটি সম্মত। তাহলে এটা হবে হচ্ছে ইটস। ডিপার্টমেন্ট যেহেতু একটা বস্তু, তাইলে এর সাথে ইটস বসবে, এর সাথে দেয়ার বসবে না। দেয়ার বসে মূলত হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে। ওকে, এরপরে যাব 17। দেখো নিচের কোনটা উড অন আউট মানে হচ্ছে আলাদা, এই শব্দের অর্থ হচ্ছে আলাদা। পরীক্ষায় এটা অনেকবার পাবা যে উড অন আউট নিচের কোনটা আলাদা। তাহলে দেখো এখানে রিকালস, রিজার্ভ, ইন্ট্রোস্পেকটিভ এই সবগুলো শব্দের অর্থই এক। এই সবগুলো শব্দের অর্থই হচ্ছে একজন ব্যক্তি যে নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে পারে বা খুব একটা বহির্মুখী না, অর্থাৎ আমরা বলতে পারি এক্সট্রোভার্ট না ইন্ট্রোভার্ট, অর্থাৎ এই তিনটা শব্দই মূলত ইন্ট্রোভার্ট এর সিনোনিমাস যাচ্ছে। একটা মাত্র শব্দ হচ্ছে ব্যতিক্রম, সেটা হচ্ছে এই গ্রেগারিয়াস এইটা। তাহলে এটাও আমাদের এসেছে হচ্ছে ভোক্যাবস থেকে। আরও যদি স্পেসিফিক যাও তাহলে হচ্ছে অ্যান্টোনিম পার্ট থেকে। ওকে, 18 দেখো ইওর ওপিনিয়ন উইল নট ড্যাশ মাই ডিসিশন, এটা এসেছে ভার্ব থেকে। ভার্বের একটা পার্টে গিয়ে তুমি পড়বা যে
খুবই অল্প একটু একটা বা দুইটা লেটারের পার্থক্যের কারণে কিন্তু ভার্ব আর নাউনের মধ্যে চেঞ্জ হয়ে যায়। যেমন ধরো তোমরা অ্যাডভাইস পড়েছো এবং অ্যাডভাইস এই দুইটাই পড়েছো। জাস্ট এস থাকার কারণে এইটা ভার্ব আর সি থাকার কারণে এইটা হচ্ছে নাউন। ঠিক একইভাবে এই অ্যাফেক্ট শব্দটা হচ্ছে ভার্ব আর ইফেক্ট শব্দটা হচ্ছে নাউন। এখন বাকিটুক তোমাকে জাস্ট অর্থ অনুযায়ী বসাতে হবে। ইয়োর ওপিনিয়ন উইল নট ড্যাশ মাই ডিসিশন, অর্থাৎ তোমার মতামত আমার সিদ্ধান্তকে প্রভাবিত করবে না। তাহলে ইফেক্ট মানে হচ্ছে প্রভাব আর অ্যাফেক্ট মানে হচ্ছে প্রভাবিত করা। তাহলে ভার্ব যেটা সেটা বসবে আর বাকিগুলো বসবে না। ওকে, এরপরে যাবো 19। দেখো দ্য ওয়ার্ড দ্যাট ইজ রংলি স্পেলড, তাহলে ভুলভাবে কোনটাতে স্পেলড করা আছে, অর্থাৎ স্পেলিং থেকে আমাদের কিন্তু প্রশ্ন আসলো। স্পেলিং থেকে প্রশ্ন, দেখো কোন স্পেলিংটা ভুল। এখানে স্পেলিং ভুল আছে আমাদের প্রথমটা, এই যে এইটা কোশ্চেনারি, এই শব্দটা প্রত্যেকবার কোনো না কোনো একটা ইউনিভার্সিটিতে এই শব্দটা আসে এবং এইটা মনে রাখার সবচেয়ে ইজি উপায় হচ্ছে কোশ্চেন নাই রে, অর্থাৎ এই জায়গায় দেখো ডাবল এন নাই, তার কারণে এখানে ভুল। তাহলে মনে রাখবে কিভাবে, কোশ্চেন নাই রে, অর্থাৎ তুমি তোমার বন্ধুকে বলছো যে আমার কাছে কোশ্চেন নাই রে। তারপরে দেখো এগুলো মোটামুটি ঠিক আছে, এটা মনে রাখবে কিভাবে, বুড়িয়া দিয়ে। বুড়িয়া এই পর্যন্ত, বুড়িয়া অর্থাৎ কোনো একটা বুড়িকে বলছো, বুড়িয়া ইউক্রেসি। এরপরে ডিসিভ এভাবে মনে রাখবা। এটা মনে রাখবে হচ্ছে সো ভেরে আইজিএনটিওয়াই, তিনটা ভাগে, অর্থাৎ যখন দেখবা মনে থাকতেছে না তখন তিনটা বা দুইটা বা চারটা পার্ট করে মনে রাখার চেষ্টা করবা স্পেলিংগুলো। এরপরে দেখো 20 নাম্বার, চেঞ্জ দ্য ফলোয়িং ইনটু অ্যান ইনডিরেক্ট স্পিচ। তার মানে বোঝা যাচ্ছে ন্যারেশন থেকে, যেহেতু ইনডিরেক্ট স্পিচ বলেছে তাহলে এটা এসেছে হচ্ছে ন্যারেশন থেকে, ন্যারেশনের প্রশ্ন। ওকে, কি বলছে দেখো, মাই টিচার সেইড টু মি মে ইউ শাইন ইন লাইফ, তুমি জীবনে অনেক উন্নতি করো সেটা বলা হচ্ছে। তাহলে কোনো কিছু উইশ করা, তাহলে এটা কিন্তু অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সে যদি সৃষ্টিকর্তার কাছে যদি কিছু চাওয়া হয় তাহলে হয় প্রে, আর যদি এমনিতে শুভকামনা জানানো হয়, কোনো কিছু মঙ্গল চাওয়া হয় তাহলে হয় কি, উইশড হয়। তাহলে এখন দেখো এখানে প্রেইড হবে না, কিন্তু এই দুইটা প্রথমেই বাদ, কারণ দোয়া করছে এটা সৃষ্টিকর্তার কাছে না, এটা যা সিম্পলি উইশ করছে, আশা প্রকাশ করছে। তাহলে দেখো মাই টিচার ডিক্লেয়ার দ্যাট আই মাইট, তাহলে ডিক্লেয়ারও হবে না, অপটেটিভে কিন্তু ডিক্লেয়ার হয় না। তাহলে অ্যান্সার একটাই আছে, মাই টিচার উইশ দ্যাট, মে থাকলে কি হয়, মাইট হয়, মাইট শাইন ইন লাইফ। একদম ইজি, এটা জাস্ট এই মূল অংশটা বাদ দিলেই আমরা সহজে অ্যান্সার পেয়ে যাচ্ছি। সবসময় যে এত ইজি প্রশ্ন আসবে বিষয়টা কিন্তু এরকম না, তোমাকে গভীরভাবেই পড়তে হবে যখন তুমি মেইন টপিকগুলো পড়বে। ওকে, 21 দেখো, দ্য ইডিয়াম টেক উইথ আ পিঞ্চ অফ সল্ট, মানে এক চিমটি লবণ তোলা, এইটাকে কি বলে? তাহলে এই প্রশ্নটা এসেছে হচ্ছে ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ পার্ট থেকে। ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ পার্ট থেকে তোমাকে দুইটা প্রশ্ন অলরেডি দিয়েছে। এখন দেখো এটার অর্থ কি। ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ হচ্ছে অনেকটা মুখস্থ অংশের জিনিস, এটা আসলে বোঝার জিনিস কম থাকে, তবে বুঝে বুঝে পড়লে মনে থাকে। এখন তুমি চিন্তা করো, এক চিমটি লবণ নেওয়া মানে পুরো লবণটা না নেওয়া, এইটার সাথে মিলিয়ে মনে রাখো কোনো একটা কথার সামান্য একটু বিশ্বাস করা, পুরোপুরি বিশ্বাস না করা। অর্থাৎ কোনো একটা লবণের বাটি থেকে তুমি সামান্য একটু লবণ নিলা, তার অর্থ কি, পুরো লবণটা তুমি কিন্তু গ্রহণ করনি, তুমি সামান্য একটু লবণ নিয়েছো। তেমনি টু নট কমপ্লিটলি বিলিভ সামথিং, অর্থাৎ কোনো জিনিস সামান্য বিশ্বাস করা কিন্তু কমপ্লিটলি অর্থাৎ সম্পূর্ণরূপে বিশ্বাস না করা, এটা হচ্ছে টেক উইথ এ পিঞ্চ অফ সল্ট। এরপরে দেখো 22, দ্য রিসার্চার ওয়াজ কেয়ারফুল নট টু ড্র স্পেশিয়াস কনক্লুশনস ফ্রম ইনকমপ্লিট ডাটা, চুজ দ্য অপশন দ্যাট বেস্ট ম্যাচেস দ্য মিনিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। তার মানে বোঝা যাচ্ছে এটাও হচ্ছে ভোকাবুলারি থেকে এসেছে বা ভোক্যাবস থেকে এসেছে, কারণ যেহেতু দিন শেষে বলছে যে মিনিংটা জানতে চাওয়া হচ্ছে। এখন দেখো এই স্পেশাস শব্দের অর্থ কি, স্পেশাস শব্দের অর্থ হচ্ছে যদি তুমি হিসাবে বা কোনো একটা জিনিস পড়তে গিয়ে ভুল করো বা রিসার্চ করতে গিয়ে ভুল করো, তাহলে যে জিনিসটা আসবে সেইটা হচ্ছে এই স্পেশাস। অর্থাৎ এটার হচ্ছে অবভিয়াসলি ফলস, অর্থাৎ অবশ্যই মিথ্যা, কিন্তু মিসলিডিং, অর্থাৎ তুমি যদি ভুল করো তাহলেই এটা সম্ভব, মিসলিডিংলি পসিবল, অর্থাৎ তোমার যদি কোনো কারণে ভুল হয়ে যায়
তাহলে ওই জিনিসটা তোমার কাছে সঠিক মনে হবে, কিন্তু আসলে ওইটা সত্যিকারের অর্থে কি, ফলস। 23 দেখো, হিজ এক্সপ্লানেশন ওয়াজ ড্যাশ অ্যান্ড কনভিনসিং। এটা আসলে ভোকাবুলারি থেকে এসেছে বলা যায়, তবে এখানে রিডিং স্কিলটা অনেক বেশি কাজে লাগাতে হবে। কারণ দেখো বলছে তার যে ব্যাখ্যাটা সে যেভাবে আমাদের বোঝালো বা এক্সপ্লেইন করলো সেটা কনভিনসিং ছিল, অর্থাৎ আমাদের বোঝাতে সক্ষম হয়েছে। তাহলে দেখো কোনো জিনিস কেউ যদি কাউকে বোঝাতে সক্ষম হয় তাহলে অবশ্যই সেই জিনিসটা কেমন হতে হবে, পরিষ্কার স্বচ্ছ হতে হবে। তাহলে দেখো অবস্কিয়ার অর্থ হচ্ছে অন্ধকার, অ্যাম্বিগিয়াস অর্থ দ্ব্যর্থক, মানে দুই অর্থ আছে যার, তাহলে দুই অর্থ আছে যেখানে সেটা কিন্তু গোলমেলে। তারপরে ভেইগ শব্দের অর্থ কি, এটা অর্থ ধোঁয়াশা ধোঁয়াশা, পুরোপুরি ক্লিয়ার না। একমাত্র এখানে লুসিড শব্দটার অর্থ কি, ক্লিয়ার। তাহলে তার যে ব্যাখ্যা, সে যে ব্যাখ্যাটা দিয়েছে সেটা কেমন, সেটা হচ্ছে ক্লিয়ার বা লুসিড, একদম পরিষ্কার এবং আমাদের কনভিন্স করার জন্য যথেষ্ট বা কনভিন্সিং। এরপরে দেখো 24 নাম্বার, এবার এসেছে আর্টিকেল থেকে। আর্টিকেল থেকে একটা জিনিস খেয়াল করে দেখো, রাজশাহী ইউনিভার্সিটি কিন্তু খুব জটিল টপিক থেকে প্রশ্ন কিন্তু করে না, ওরা কিন্তু বেসিক থেকে প্রশ্ন করে। তাহলে এবার দেখো আর্টিকেলগুলো। এখন আর্টিকেল সমাধানের ক্ষেত্রে তোমরা একটা কাজ, বিশেষ করে যখন 2-3টা আর্টিকেল একসাথে থাকবে সেটার ক্ষেত্রে কি করবা, কোন আর্টিকেলটা 100% ওই জায়গায় বসবেই এইটা আগে সিলেক্ট করে নিয়ে অপশন বাদ দিবা। এখন ধরো আমরা এই সেন্টেন্সের ক্ষেত্রে বিষয়টা অ্যাপ্লাই করি, ড্যাশ টাইগার ইজ ড্যাশ ইনডেঞ্জার্ড স্পেসিস ইয়েট ফিউ আন্ডারস্ট্যান্ড ড্যাশ আর্জেন্সি ফর ইটস প্রোটেকশন। তাহলে এই জিনিসটার ক্ষেত্রে তোমাকে খেয়াল করো, এই ইনডেঞ্জার্ড শব্দের আগে অ্যান বসতেছে, এখানে কোনো ঝামেলা নেই, একদম 100% শিওর আমরা। এ টাইগার না দি টাইগার এটা পরে দেখব, কিন্তু অ্যান কিন্তু শিওর হচ্ছে। ড্যাশ টাইগার ইজ অ্যান ইনডেঞ্জার্ড স্পেসিস, মানে প্রায় বিপন্ন বা বিলুপ্ত প্রায় একটা প্রজাতি। ইয়েট ফিউ আন্ডারস্ট্যান্ড ড্যাশ আর্জেন্সি ফর ইস প্রোটেকশন, এটার গুরুত্ব বা দ্রুততা সম্পর্কে, এটা প্রোটেকশন করার যে দ্রুততা বা জরুরি এটা সম্পর্কে অল্প মানুষই বোঝে। এখন অ্যান মাঝে 2 নাম্বারটাতে অ্যান বসবে না, এরকম যতগুলো আছে সব বাদ দেব। এটা দেখো এখানে কিন্তু অ্যান বসেনি, কিন্তু আমরা জানি 2 নাম্বার অপশনটাতে আমাদের অ্যান 100% বসবে, তাহলে এই দুইটা অবশ্যই বাদ। এখন আমাদের মূল কাজ এইটা নিয়ে। এখন দেখো দ্য টাইগার ইজ অ্যান ইনডেঞ্জার স্পেসিস না এ টাইগার, এখানে আসলে একটা টাইগারের কথা বলছে, একটা নির্দিষ্ট টাইগারের কথা বলছে নাকি জেনারেলাইজ করে টাইগারের কথা বলছে। এখন কিন্তু তুমি যদি অনলাইনে সার্চ দাও পৃথিবীতে অনেক প্রকারের কিন্তু অনেক প্রজাতির কিন্তু টাইগার আছে, তো এখানে কিন্তু কোনো নির্দিষ্ট টাইগারকে বলছে না, সবাইকে একত্র করে বলছে, তাইলে হবে হচ্ছে এ। আর যদি নির্দিষ্ট করে বলতো তাহলে হতো দি। তাহলে এ টাইগার, এ টাইগার ইজ অ্যান ইনডেঞ্জার্ড স্পেসিস ইয়েট ফিউ আন্ডারস্ট্যান্ড দ্য আর্জেন্সি, এটার গুরুত্ব সম্পর্কে বা প্রোটেকশন করার গুরুত্ব সম্পর্কে এরা বোঝে না তেমন একটা। তাহলে অ্যান্সার হচ্ছে এ, এটা। 25 দেখো, দ্য এক্সপ্রেশন ওয়ান্স ইন আ ব্লু মুন মিনস, তাহলে এটাও এসেছে হচ্ছে ইডিয়ামস থেকে, ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ পার্ট থেকে, আমি সংক্ষেপে ইডিয়ামস লিখে দিলাম তোমাদের। ওয়ান্স ইন আ ব্লু মুন, একটা কথা মনে রাখো এভাবে, নীল চাঁদ কি তুমি কখনো দেখেছো? ওঠে কিন্তু নীল চাঁদ, কিন্তু খুবই রেয়ারলি। তাহলে ওয়ান্স ইন আ ব্লু মুন মানে হচ্ছে রেয়ারলি যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে ওয়ান্স ইন আ ব্লু মুন। তাহলে ওয়ান্স ইন আ ব্লু মুন মানে কি, হ্যাপেনিং ভেরি রেয়ারলি, অর্থাৎ যে জিনিসটা খুবই রেয়ারলি ঘটে সেটা হচ্ছে ওয়ান্স ইন আ ব্লু মুন। এরপরে দেখো 26 নাম্বার, অ্যানি পেইন্টিং বাই ভ্যান গগ ইজ ওর্থ আ ফরচুন, দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ ড্যাশ। তাহলে এইটাও এসেছে আমাদের পার্ট অফ স্পিচ থেকে, পার্ট অফ স্পিচ। পার্ট অফ স্পিচে তোমরা আইডেন্টিফিকেশন পড়বে যে কোনটা নাউন একটা বাক্যে, কোনটা তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে কোনটা হচ্ছে অ্যাডভার্ব, কোনটা কনজাংশন বা কানেক্টর, এই ধরনের জিনিস তোমরা পার্ট অফ স্পিচে শিখবে। তো ওই জায়গা থেকে প্রশ্নটা এসেছে। দেখো অ্যানি পেইন্টিং বাই ভ্যান গগ ইজ ওর্থ আ ফরচুন, ওর্থ মানে কি, যোগ্য। এখন তুমি এটাকে নাউন করো, দেখো নাউন করলে হবে হচ্ছে যোগ্যতা, যোগ্যতা, আর এটার হচ্ছে অ্যাডজেক্টিভ কি, যোগ্য। তাহলে এখানে মূলত এই জিনিসটা এসেছে অ্যাডজেক্টিভ হিসেবে। তাহলে অ্যানি পেইন্টিং বাই ভ্যান গগ ইজ ওর্থ আ ফরচুন, অর্থাৎ সৌভাগ্যের সমান যোগ্য, এরকম একটা কথা বোঝানোর চেষ্টা করছে, তাহলে হবে কি অ্যাডজেক্টিভ। এরপরে দেখো 27 নাম্বার,
আই হ্যাভ নট সিন হার ড্যাশ এজেস, আমরা বলি না বাংলায় যে আমি তাকে তো অনেক বছর ধরে দেখি না, আমরা কি এই জিনিসটা কিন্তু বলি। তাহলে আই হ্যাভ নট সিন হার ফর এইজেস, অনেক বছর ধরে তাকে দেখি না। আমরা কিন্তু বলি না অনেক বছর থেকে তাকে দেখি না, আমরা বলতে পারি এরকম যে আমি তাকে 2025 সাল থেকে দেখি না, অর্থাৎ নির্দিষ্ট পয়েন্ট বলে দিলে থেকে। সিন্স যদি থাকে তাহলে দেখবা থেকে অর্থে আসতেছে, আর ফর দিলে দেখবা ধরে অর্থে, ধরে অর্থে আমি তাকে বছর, অনেক বছর ধরে দেখি না। আর যদি বলতো যে আমি তাকে 25 সাল থেকে দেখি না, তাহলে সিন্স হতো আই হ্যাভ নট সিন হার সিন্স 2025, তাহলে আমি তাকে 2025 সাল থেকে দেখি না। এরপরে দেখো লাস্ট কোয়েশ্চেন আমাদের, প্লিজ লিসেন টু মি দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স, মানে এইটা এসেছে ভয়েস থেকে। তাহলে বেসিক জিনিসগুলোই কিন্তু আমাদের আসছে, ভয়েস, ন্যারেশন, রাইট ফর্ম অফ ভার্ব, বোর্ড বই, লিটারেচার, আর্টিকেল, এরকম গ্রামারের কিছু টপিক, মুখস্থ অংশের কিছু টপিক, অর্থাৎ আরও যে জটিল জটিল আমরা টপিক পাই, সাবজাংটিভ, ইমবেডেড কোশ্চেন, পিন পয়েন্ট ইরোর, তারপরে সিকোয়েন্স অফ টেন্স, অনেক জটিল জটিল টপিক কিন্তু এর মধ্যে মাঝে থাকে। তারপরে রাইট ফর্ম অফ ভার্বেরও কিন্তু কিছু জটিল টপিক থাকে, বাট এরা কিন্তু খুবই সহজ এবং ইজি প্রশ্নটা কিন্তু চুজ করেছে, এটা কিন্তু খেয়াল রেখো। রাজশাহী ইউনিভার্সিটি থেকে বেসিক প্রশ্ন আসে। এবার দেখো কি বলছে, প্লিজ লিসেন টু মি দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স, তাহলে এই সেন্টেন্সের প্যাসিভ কি, আমরা এটা জানি কি সেন্টেন্স, ইম্প্যারেটিভ, এটা হচ্ছে ইম্প্যারেটিভ। ইম্প্যারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি প্লিজ বলে আমরা দেখি, তাহলে এই ক্ষেত্রে কি হবে, আই শুড বি লিসেন বাই ইউ। সেন্টেন্সের স্ট্রাকচার দেখি তোমরা বুঝতে পেরেছো যে এটা হবে না, কারণ তোমরা কিন্তু ভয়েস অলরেডি পড়েছো। লেট মি লিসেন টু ইউ প্লিজ, এটা হতে পারে, বাট এখানে বি দেয়নি, কারণ আমরা জানি এখানে কি হওয়ার কথা, V3 হওয়ার কথা, বি প্লাস V3 থাকে প্যাসিভে, সেটা কিন্তু নেই। ইউ শুড লিসেন টু মি, এটাও ভুল, এটাও ভুল, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের এটা, লেট মি বি লিসেন টু প্লিজ, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। ভয়েসে তুমি আলাদা করে ইম্প্যারেটিভ অংশের কিভাবে প্যাসিভ করতে হয় এটা তুমি ওখানেই শিখবা, যে লেট বসে, অবজেক্ট বসে, বি ভার্ব বসে, V3 বসে, এটা ক্লাসে ডিটেলসে শেখানো হবে। বাট এখনকার মতো তোমার নিজে যদি পড়তে চাও, তাহলে তোমার মূল কাজ হচ্ছে এই টপিকগুলো পড়া। তাহলে আশা করছি টপিকগুলো লিখে নিয়েছো। পাশাপাশি এবার যারা লেখনি, একটু অলস, তাদের জন্য হচ্ছে আমাদের এইটা, অর্থাৎ কোন কোন টপিক থেকে এসেছো। তবে এতক্ষণ যারা ক্লাসে মনোযোগ দিয়ে লিখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং তোমরা আশা করা যায় সিরিয়াস অনেকটা পড়াশোনা নিয়ে। তাহলে এই দেখো কোন কোন টপিকটা গুরুত্বপূর্ণ, ভোকাবুলারিতে 3 স্টার, তারপরে প্যাসেজ থেকে তো আসবে, এটা আলাদা করে স্টার দেওয়ার কিছু নেই। তারপরে দেখো পার্ট অফ স্পিচ হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ, তারপরে সেন্টেন্সের পার্টটা, ইডিয়ামস অ্যান্ড ফ্রেজটা অনেক গুরুত্বপূর্ণ, আর বাকি সবগুলো থেকে দেখো একটা একটা করে প্রশ্ন এসেছে, একদম বেসিক, আর্টিকেল, ন্যারেশন, ভয়েস, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, অনার সাবস্টিটিউশন, এইরকম জিনিসটা থেকে একদম কিন্তু ইজিলি এসেছে এই জিনিসটা। ওকে, তাহলে এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস। আশা করছি রাজশাহী ইউনিভার্সিটিতে কোন টপিক থেকে প্রশ্ন আসে, বিশেষ করে এই ইউনিট, এটা কিন্তু এই ইউনিটের প্রশ্ন, শিফট 1-এর। তাহলে রাজশাহী ইউনিভার্সিটি শিফট 1 বা বলতে পারো শিফট 2, বা মূল জিনিসটা যেটা সেটা হচ্ছে আমাদের ইউনিট যেটা থাকে এতে, অর্থাৎ যেখানে তুমি পরীক্ষা দিবা, আর্টসের শিক্ষার্থীরা পরীক্ষা দিবে, এই অংশতে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে এটা নিয়ে আশা করি তোমার আর কাউকে প্রশ্ন করতে হবে না, তুমি নিজেই এখন বুঝতে পারবে কোন কোন টপিক তোমার রাজশাহী ইউনিভার্সিটির জন্য পড়তে হবে। তাহলে পড়াশোনা শুরু করে দাও, আশা করছি অ্যাডমিশনে তোমার রাজশাহী ইউনিভার্সিটিতে তুমি একটা ভালো সিট দখল করতে পারবে। আজকের মতো এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।